তাহলে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন, ঠিক আছে? আর তার সাথে রয়েছে খুব একটা ভালো নিউজ। সেই নিউজটাই আলোচনা করব, আর সবাইকে একজনের সাথে আলাপ করাবো যারা আমাদের কোর্সের স্টুডেন্ট, তারা তো চেনই, ঠিক আছে? আমাদের একটা খুব ভালো রেজাল্ট এসছে এবং রেজাল্টটা এতটাই সিগনিফিকেন্ট যে সেটা সেই নাম্বারটা আমাদের একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে। সেই ইন্টারেস্টিং জিনিসটা আমি চেষ্টা করবো ওয়েট করে থাকবো, ঠিক আছে? ওর যে নাম্বারটা হয়েছে সেই নাম্বারটা আমরা ইভেন কলকাতা আর আমি ওয়েবসাইটে পর্যন্ত দেখতে পাচ্ছি, ঠিক আছে? ও যে নাম্বারটা পেয়েছে, জেনারেলি এইরকম কোইন্সিডেন্স খুব কমই হয়, বাট হয়েছে, ঠিক আছে? কি হচ্ছে না হচ্ছে সব ডিটেলসে বলবো। তাহলে ফার্স্ট অফ অল এনি কংগ্রাচুলেশনস টু পিয়ুষ, ঠিক আছে? পিয়ুষ আমাদের পিয়ুষ আমাদের ফুড কোর্সের স্টুডেন্ট। 2023 সালে আমাদের সাথে পড়াশোনা চালু করেছিল, ঠিক আছে? সেপ্টেম্বর মাস থেকে। তারপর আর কেউ ক্লাস করেছে। তো এরপর আমি বেশি কিছু বলবো না। আমি আমাদের সঙ্গে আরো বন্ধুরা যারা থাকে, তারা যারা ক্লাস করে, তারা সবাই আছে, ঠিক আছে? সবাইকে বলার সুযোগ দেবো, সবাইকে প্রশ্ন করার সুযোগ দেবো। তো সবার আগে ইন্টারেস্টিং বিষয়টা দেখে নিই, ঠিক আছে? সেটা হচ্ছে কলকাতা আরআরবির আজকে আমাদের রেজাল্ট বেরিয়েছে। কলকাতা আরআরবির আজকে আমাদের রেজাল্ট বেরিয়েছে, ঠিক আছে? সবার ফার্স্টে ইন্টারেস্টিং জিনিসটা বলবো, এটা হচ্ছে কলকাতা আরআরবির রেজাল্ট, ঠিক আছে? ইউজ প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার পর আমাকে ফোন করে বলে, স্যার আমার ইন্টারভিউ এরকম হয়েছে, ওরকম হয়েছে, ঠিক আছে? এবং আমি আমার বাড়িতেও বলেছিলাম যে কেউ পাক না পাক, আরো 3 জন ছেলে আছে, তাদের নাম আমি এখন বলবো না। ইউজের ছেলেটি পাবে। এবার কোইন্সিডেন্সটা কি সেটা সবার আগে মিস্ট্রিটা সলভ করি। কোইন্সিডেন্সটা হচ্ছে এইখানে দেখো, আরআরবি কলকাতা তুমি যদি কাট অফ মার্কসটা দেখো, সকলের কাছে আশা করি কাট অফ মার্কস চলে এসেছে, তাই না? আরআরবি কলকাতা জেনারেল, ঠিক আছে? প্রথমত জেনারেল, তারপর কাট অফ মার্কসটা ভালো করে দেখো, ভালো করে সবাই খেয়াল করে দেখো। 81727929, 81727929। এবার যেহেতু এই ভিডিওটা ইউটিউবে থাকবে, তো ওই জন্য আমি ডিটেলসটা পুরোপুরি শো করবো না। এইটা হচ্ছে দেখো আমাদের ইউজের ডিটেলস, ঠিক আছে? জেনারেলি আমি বারবার বলছি এগুলো খুব কমই হয়। 81727929, আবার দেখাচ্ছি 81727929, ঠিক আছে? তো ওর যে মানে যে স্কোরটাও পেয়েছে, সেই স্কোরটা কিন্তু এখানে পর্যন্ত লেখা আছে, ঠিক আছে? এবং ওর স্কোর অনুযায়ী দেখো, আমি আগে তো স্কোর নিয়ে অ্যানালিসিস করছি, তারপর আমি ওর সাথে কথা বলবো, কারণ ওর থেকে মেন জিনিসটা জানার বা ও কি করতে পেরেছে সেটা সবার আগে জানি। ওর মোটামুটি তুমি যদি স্কোর হিসাবে দেখো, 124টা ও 138টা ভ্যালিড কোশ্চেন ছিল, 124টা অ্যাটেন্ড করেছে, 109 খানা ওর কারেক্ট অ্যান্সার হয়েছে, ঠিক আছে? ওখানে ইনকারেক্ট অ্যান্সার হচ্ছে 100 হচ্ছে র মার্কস, এবং সেই র মার্কসের ভিত্তিতে ওর একটা আউট অফ 100 স্কোর এসেছে 75.3632, ঠিক আছে? এবং তার ভিত্তিতে এই মেরিট লিস্টটাও, এই নাম্বারটাও এসেছে, ঠিক আছে? আমি এখানে গোপনীয়তার জন্য ওর যে ডিটেলসটা সেটা হাইড করে রেখেছি। ইভেন কল লেটারের ডিটেলসটাও হাইড করা আছে, খালি ওর নামটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? নামটা এখানে দেখা যাচ্ছে, ব্যাস। তো এইটুকুই আমাদের ওর সম্বন্ধে, ওর ভ্যালিডিটি সম্বন্ধে এবং ওর সিলেকশন সম্বন্ধে, যেটা খুব ইন্টারেস্টিং বিষয়। এবং আমাদের যতজন ছেলে একদিনে চাকরি পেয়েছে, ঠিক আছে, তার মধ্যে এটা হচ্ছে সব থেকে বেস্ট রিক্রুটমেন্ট এবং বেস্ট চাকরি কেউ পেয়েছে আর কি, ঠিক আছে? আমার নিজের ভাই হয়েছিল এসপিসিএল, but RRB JEE is the topmost post that one can get from RRB JEE from diploma exam, ঠিক আছে? SSC JEE আমাদের এখান থেকে হতে পারেনি, ঠিক আছে? বাট RRB JEE হয়েছে, তার একটা প্রুফ আমরা এখান থেকে ডাইরেক্টলি দেখে নিলাম অফ দ্য স্পোর্টস। এবার ডাইরেক্টলি চলে আসি ওর সাথে, ঠিক আছে? ওকে সুন্দরবার ওর এই আইসক্রিমটা সম্বন্ধে ওর কাছ থেকেই জানবো। তাহলে পিয়ুষ, সবার আগে তোমার সম্বন্ধে কিছু বলো, তুমি কি করো, কোথায় থাকো, কোথায় সার্ভিস করো? ও সার্ভিস করো, ঠিক আছে? আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ হিসেবে কাজ করছি।
হ্যাঁ, আমি 2019-এর এই পরীক্ষাটা হয়েছিল, সেটা ক্লিয়ার করেছিলাম। তারপরে ওটা 21-এ আমার তখন থেকে আমি ওই সময় পরীক্ষা যখন দিতাম, অন্য পরীক্ষাও দিতাম, নিজেই প্র্যাকটিস করতাম, পড়তাম। যার ফলে প্রসেসটা অনেক ভুল ছিল। তো যাই হোক, তারপরে এখানে জয়েন করার পরেও প্রথমে কাজের প্রেশারের জন্য ইনিশিয়ালি সেরকম আমি পড়া করতে পারিনি, বাট পরে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা আমাদের এখানেও কাজ করে, তাদের থ্রু দিয়ে প্লাস ইউটিউব ভিডিও দেখে আমি স্যারের ইজি ইলেকট্রিক্যালের ভিডিও দেখে আমি খুব ইন্টারেস্টেড লাগে। তারপর আমি 2023-এ স্যারের ওখানে জয়েনিং করি, ফুল কোর্স যে ব্যাচটা আছে ওটাতে। তো সেই সময় ইনিশিয়ালি কোনো এক্সামিনেশন ছিল না, আমি জাস্ট আমার পুরো বেসিক থেকে পুরোটা ক্লিয়ার করার জন্যই স্যারের কাছে ভর্তি হয়েছিলাম এবং পড়ছিলাম। তো কনসিকুয়েন্টলি তারপরেই ওখানে ইয়েটা হয়, আরআরবির বিভিন্ন রিক্রুটমেন্ট গুলো পরপর বেরোতে থাকে। তো তারপর আরআরবি যেইটা যখন পাবলিশ হয় তারপর থেকে আরো ডেডিকেটেডলি আমি পড়তে থাকি। স্যারের ক্লাসগুলো আমি নিয়মিত করতাম, তারপর অ্যাডভার্টাইজমেন্টের পর একটু প্রেশারটা বেড়ে যায়, পড়ার একটু বেশি করে পড়ি। তো তারপরে স্যারের যেরকম যেরকম করে গাইডেন্স থাকতো, স্যারের আরআরবির একটা ব্যাচ ছিল, সেখানেও আমাকে ইনক্লুড করে রেখেছিলেন। তো যেরকম যেরকম করে স্যার বলতেন বা পড়াতেন, যেটা যতটা করতে বলতেন সেটা আমি করতাম, করে সেই মতো স্যারের গাইডেন্স নিয়ে পড়ে পরপর CBT 1 CBT 2 করে আজকে এইটা এসেছে। ঠিক আছে, আমার নন টেকনিক্যালটা একটু দুর্বল, টেকনিক্যালটা একটু স্বাভাবিক, সব টেকনিক্যাল ক্যান্ডিডেটদের ভালো। ঠিক আছে, এটাই হলো এখন কন্ডিশন। আমি রাইট নাও এখন অত্যন্ত আমি নিজে আমেজড, মানে আমি অত্যন্ত হ্যাপি। কিছু বলে যায় না, ঠিক আছে, রাত্রিবেলা ঘুম হয় না, ঠিক আছে, এই আনন্দটা মানে ওরা বুকে পাওয়া যাবে না। ঠিক আছে, যে যার হয়েছে বা যারা যারা পেয়েছে তাদের ফিলিংস থেকেই হয়ে যাবে আর কি, সেই একমাত্র ফিল করতে পারে। এটার জন্য ওয়েট করতে হবে, অপেক্ষা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। ঠিক আছে, দ্বিতীয় একটা কোশ্চেন আছে, ঠিক আছে, আমি এখানে লিস্ট অফ কোশ্চেন লিখে রেখেছি। ঠিক আছে, এখানে আমি এমনি বসে কাগজ নিয়ে বসে লিস্ট অফ কোশ্চেন 10 কোশ্চেন লিখেছি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে মানে হাউ ওয়াজ ইউর জার্নি, মানে জার্নিটা সম্বন্ধে একটু বলো। জার্নিটা মানে হচ্ছে ধরো যবে থেকে তুমি প্রিপারেশন চালু করেছো, মানে ফ্রম বেসিক, মানে বেসিক থেকে একদম যবে থেকে যখন ফার্স্ট ডে এই দিনকে আমি শুরু করলাম কিন্তু দিয়ে আজকের দিন পর্যন্ত, মানে কিভাবে তুমি মোটামুটি তোমার জার্নিটা একটু টেক আপ করেছো, কিভাবে কি নিয়ে চলেছো সেইগুলো। আমি যখন স্যারের ক্লাসে ফুল কোর্সে যাচ্ছিল, তো অবভিয়াসলি বেসিক যে কোর্সটা ছিল একদম 0 টু স্টার্ট করে স্যার প্রত্যেকটা ক্লাস পড়াতেন। আমি নিয়মিতই আমি ক্লাস করছি, কখনো কখনো মিস করে গেলে ভিডিও দেখি। স্যারের যা ক্লাস হতো ওটা লাইভ হলে বা ভিডিও দেখলেও আমি যখনই স্যার কিছু বলতেন বা পড়াতেন, আমি আমার একটা খাতা করে রাখতাম আলাদা করে, যেমন সবাই নোট খাতা থাকে। তো ওইভাবে আমার প্রত্যেকটা সাবজেক্টের ডিফারেন্ট একটা প্রিসাইজ নোট খাতা আছে। আমি যেহেতু আগে করতাম, আমার কিছু পুরোনো খাতা ছিল, সেখানে আমার বিভিন্ন সময় বিভিন্ন নলেজ আমার নোট করা আছে, সেগুলো কম্বাইন করে প্রিসাইজলি একটা এক্সারসাইজ করতাম। এবং এইভাবে তো স্যারের তারপরে যখন CBT 1 এর জন্য কি হলো, মোটামুটি বোধহয় জুলাই আগস্ট কিছু একটা মাস করে ওখানে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল। আমি তখনও 1 মাস টেকনিক্যালি পড়ছিলাম, তারপরে সেপ্টেম্বর থেকে আমি নন টেকে পড়াটায় ঢুকে যাই, টেকনিক্যালটাকে অনেকটা সিলেবাসটা এবার নন টেকে এবার স্যারের যে পড়া ছিল, স্যার আমাদের ক্লাস পড়াতেন মাঝে মাঝে, উনি ওনার অনুযায়ী আমাদের ক্লাস উনি দিতেন, সেই মতো স্যারের যে ক্লাসগুলো ছিল সেগুলো আমি করতাম এবং অন্যান্য ফ্রেন্ডসরাও সবাই করতো, ভালোভাবে আমরা সব করতাম। আর প্রথমত যেটা বলবো, আমার CBT 1 এর যেটা হচ্ছে ম্যাথের জন্য স্যার PYQ প্র্যাকটিস করার জন্য অ্যাডভাইসও দিয়েছিলেন এবং তিনি নিজেও করাতেন অনেক সময়, এবং তিনি নিয়মিতভাবে ম্যাথসের আলাদা করে সাবজেক্ট ওয়াইজ যেগুলো সাবজেক্টগুলো রয়েছে ওখানে রেশিও, প্রপোর্শনাল, স্পিড, টাইম, ডিস্টেন্স আলাদা আলাদা করে PYQ থেকে কোশ্চেন সিলেকশন করে প্র্যাকটিসও করাতেন। এবং স্যার যেটা বলতেন যে যেই যে অঙ্কটা হয় সেটা খুব একটা টাফ হয় না, একটা অ্যাভারেজ লেভেলে হয়, মানে NTPC বা গ্রুপ ডি অনেক বেশি টাফ হয়, তো ওই জন্য ভয় পাবার দরকার নেই। তো স্যারের সেই মতোই আমি ওই প্র্যাকটিস করতাম
এবং আমি ম্যাথটা ওইভাবে প্র্যাকটিস করেছি। রিজনিং যেটা, রিজনিংটা আমাদের জেনারেলি কিছু ওই পুরোনো যেমন বই থাকে RS আগরওয়াল বা এই ধরনের কিছু রিজনিং থাকে সেখান থেকে করেছি, প্লাস অনলাইন ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওই রিজনিং যেগুলো থাকে সেখান থেকেও আমি করেছি। এবারে আসছি সায়েন্সের কেসটা। সায়েন্সটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমি এনসিইআরটিটা ভালো করে পড়েছি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যে এনসিইআরটি ক্লাস 9-10 বইটা রয়েছে ওটা ভালো করে আমি করেছি। এবং স্যার মাঝে মাঝে আমাদের ওই কোশ্চেন দিতেন, PIQ হোক বা অন্যান্য জায়গা থেকেও। তো আমি ওই এনসিইআরটি যেহেতু করেছিলাম, তো সেখান থেকেও যেহেতু আমার পড়া ছিল বা পড়েছিলাম, সেই জন্য ওই কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে আমার সুবিধা হতো। তো সায়েন্সটা পুরোটা আমার এনসিইআরটিটা থেকে তৈরি করেছি, এবং এনসিইআরটিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রেলের যে কোনো এই ধরনের সায়েন্স রিলেটেড ব্যাকগ্রাউন্ডের জন্য। তো ওইখানে 4টে টপিক হয়েছে। জিকেটা স্যারের আমার কিছু স্পেসিফিক স্যার নোট দিতেন, আমি ওর বাইরে জিকে পড়িনি। ওই যেগুলো সেটা স্পোর্টস রিলেটেড হতে পারে বা অলিম্পিক রিলেটেড এই ধরনের কিছু দিতেন। জিকেটা এখন জিকের পোর্শনটা কমই থাকে, অতটা হিউজ নাম্বার থাকে না ওতে। জিকের পোর্শনটা স্যার যেটা দিয়েছিলেন ওটা করেছি। ম্যাথসটা PYQ স্যার যেমন বলেছিলেন সেরকম করে প্র্যাকটিস করেছি। প্লাস আমি হচ্ছে কি আমার ALP'রও ফর্ম ফিল আপ করেছিলাম আমি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তো আমার ALP পরীক্ষাটা আগে হয়েছিল। তো ALP পরীক্ষাটা যেহেতু আগে হয়েছিল, আমি যখন ওই পরীক্ষা দিতে গেলাম এবং পরীক্ষার পরেও আমি দেখলাম যে ওখানকার এনভায়রনমেন্টটা কি আছে বা কিরকম কোশ্চেন আসছে, সেখান থেকেও আমার একটা আইডিয়া আরো ক্লিয়ার হয়ে যায় যে আমার কোন কোন সাবজেক্ট গুলো, কোন কোন টপিক গুলো আমি দুর্বল আছি, সেই যে টপিক গুলোকে আমাকে আরো প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করতে হবে সেটা সম্পূর্ণ PYQ থেকে, যেটা আমাদের RRB JEE বা RRB NTPC RRB যে পুরোনো এক্সামস আছে তার যে PYQ আছে সেখান থেকে ম্যাথসটা ভালো করে করলে ওই টাইপেরই কোশ্চেনটা আসে। সুতরাং ওইখান থেকে প্র্যাকটিস করলে RRB কোশ্চেন গুলো সলভ করা যায়। আচ্ছা, যেটা গেল ম্যাথস এর ক্ষেত্রে, ওটা গেল। রিজনিংটা আমি যেহেতু LP পরীক্ষা দিয়েছিলাম, তো আমি দেখলাম রিজনিং আমার যা তৈরি আছে সেটা ওকে, রিজনিং নিয়ে কোনো চাপ ছিল না। আর সায়েন্সের পোর্শনটাও আমার মোটামুটি তৈরি হচ্ছিল, ওটা নিয়েও খুব একটা আমার অসুবিধা হয়নি। LPর ওই CBT 1 পরীক্ষাতে ম্যাথসটা একটু দুর্বল ছিল, ম্যাথসটা আমি ওখানটা ম্যাথস করে দিয়েছিলাম ফিরে এসে, যখন তার আগে আমাদের 1 মাস মতো একটা গ্যাপিং ছিল। তো ওইটা আমার CBT 1 রেলের যে JEE পরীক্ষা তাতে খুব হেল্প করেছে। এবং ওইটা পরীক্ষা দেওয়ার পরে CBT 1 এর যখন রেজাল্ট বেরোলো, রেজাল্ট বেরোর পরে স্যার আমাদেরকে অ্যাডভাইস করেছিলেন যে পড়াটা যেন আমরা কন্টিনিউ রাখি। তো সেই মতো আমি আমাদের যে সাবজেক্টের টেকনিক্যাল পড়াটা আমি কন্টিনিউ করছিলাম। এবার আমার যেহেতু সিলেবাস কমপ্লিট ছিল, একটা দুটো টপিক একটুখানি বাকি ছিল, তো সেইটা আমি প্রথমে কমপ্লিট করলাম। সেই কমপ্লিট হওয়ার পরে এবারে রিভিশন ইজ ভেরি মাস্ট। রিভিশনটা বারবার করতে হবে, এটা যেটা আমি নিজে আগেও এটা করতাম না বা এটাকে ফলো করতাম না, এবারেই আমি সেটাকে খুব ডেডিকেটেডলি ফলো করেছি যে রিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যে পড়াটা করেছি সেই পড়াটা করার পরে যখন রিভিশন করতে যেতাম খুব বোরিং লাগতো, রিভিশন ইজ দ্য মোস্ট বোরিং থিং, কিন্তু জোর করে করে ওটাকেই আমি করেছি। এবং আমি রিভিশন, আমার যে ওই যে নোট খাতা যেটা আমি তৈরি করেছিলাম, সেই নোট খাতা আমি রিভিশন করেছিলাম 2-3 বার, ওই খাতা রিভিশন করেছি। প্লাস একটা হিউজ ইম্পর্টেন্ট জিনিস যেটা এবারে আমি করেছি সেটা হচ্ছে SSC JEE প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এটা আমি স্যার যেহেতু আমাদের বিভিন্ন পরীক্ষার PYQ পড়াতেন, তো ওটা দেখে থেকে আমার একটা হ্যাবিট হয়ে গিয়েছিল যে PYQ গুলো করাটা কতটা ইম্পর্টেন্ট। তো সেই বেসিসে যেগুলো SSC JEE RRB JEE এরকম অনলাইন একটা JEE একটা সিলেবাসটা সেম থাকে, তো ওই জন্য SSC JEE যে PYQ তার উপর আমি খুব এমফাসাইজ করেছি। তো SSC JEE PYQ এর কোশ্চেন আমি প্র্যাকটিস করতাম। প্রথম তো যে কোশ্চেন গুলো থাকতো সব পারতাম না এবং খুব আপসেট হয়ে পড়তাম, কিন্তু তারপরে জোর করে ওটাকে আবার আমি চেক করে দেখতাম যে আমার ওই অ্যান্সার গুলো কি কি হবে, তো ওইটাকে অ্যানালিসিস করতাম। এতে আমার অনেক সময় যেত, কিন্তু আমি ধীরে ধীরে ওইটাকে আমি একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিসে আমি ফেলে দিয়েছিলাম। এবং SSC JEE PYQ প্র্যাকটিস, সেটা মক টেস্ট দেওয়ার পরে সেটা অ্যানালিসিস মেনলি করা, এটা আমাকে প্রচন্ডভাবে কনফিডেন্সও দিয়েছে এবং আমার নলেজটাও অনেক গেইন করিয়েছে। সো আমি যখন পরীক্ষাতে যাই RRB JEE যখন আই ওয়াজ ফিলিং ভেরি কনফিডেন্ট, কারণ আমি SSC JEE ওই PYQ প্র্যাকটিস করে গেছিলাম। প্লাস স্যারের তো মাঝে মাঝে স্যার বিভিন্ন এক্সামে PYQ দিতেন, সেগুলোকেও প্র্যাকটিস করে গেছিলাম। তো PYQ প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং অ্যানালিসিস। হ্যাঁ, এই অ্যানালিসিস আর PYQ প্র্যাকটিসটা নিয়ে ব্যাপারটা হয় কি, যত আমরা পরীক্ষা দিতে থাকি তত আইডিয়াটা বাড়তে থাকে, ঠিক আছে? এবার যখন তুমি একটা মেহনত করে যাবে না, সেই কনফিডেন্সটা সেখানে শো করে। এবং পরীক্ষার হলে না, পরীক্ষা দিতে যাওয়ার আগে বোঝা যায় যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, যে আমি এতটা পরিশ্রম করেছি, আমার সিলেকশন কিন্তু কেউ আটকাতে পারবে না, আমি কোশ্চেন পেপার যাই আছে আমি করে দেবো, ঠিক আছে? এর একটা অদ্ভুত কনফিডেন্স আসবে, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে বারবারই বলতাম
ঠিক আছে, যারা যারা ফলো করেছো তারা তারা রেজাল্ট নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, ঠিক আছে, ঠিকভাবে ফলো করতে হবে জিনিসটা, ঠিক আছে। আচ্ছা 3 নম্বর একটা কোশ্চেন আছে, 3 নম্বর কোশ্চেনটা আছে হাউ ডিড ইউ হ্যান্ডেল ডিফিকাল্ট টাইমস, মানে ধরো প্রিপারেশনের সময় তো সকলেরই খারাপ সময় আসে, ঠিক আছে, যেমন ধরো এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো জব হচ্ছে না, ঠিক আছে, এটা খুবই ডিফিকাল্ট টাইম, এবার ধরো ভয়েস কমে আসছে, ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে কি করবো, মানে ধরো তোমরা যদি বলে যে কি এমন করলে আমি এই ডিফিকাল্ট সময়টা পার করতে পারবো, মানে কি এমন তুমি সলিউশন দেবে তাদেরকে, যেখানে আমি ডিফিকাল্ট টাইম যেমন যেরকম তোমার যেরকম এসছে, ধরো তোমার তো নিশ্চয়ই এসছে এত বড় জার্নিতে, ঠিক আছে, তুমি কি সাজেশন দেবে বলো সেটা? এরকম পরীক্ষার প্র্যাকটিস করতে কি অনেক সময় যখন এই কোশ্চেন পারতাম না বা আমার মানে অনেক ডিফিকাল্ট লাগতো, মানে অনেকটা মন ভেঙে যেত, তো সেই সময় আমি স্বামী বিবেকানন্দের আমার একটা ছবি আছে, তার ধ্যানের ছবি, তো আমি সেই ছবিতে তার সেই ধ্যানমগ্ন ছবি আমার মানে তাকাতাম এবং তার লেখা যেহেতু আমি পড়েছি, তো সেই লেখাগুলোকে মনে করতাম যে থেমে যাওয়াটা ইজ নট আ সলিউশন, উই হ্যাভ টু মুভ অন। তো এইটা আমি যখনই আপসেট হতাম স্বামীজির লেখা বা এই ধরনের কিছু পড়ার আমি চেষ্টা করতাম, প্লাস আমার কাছে কিছু বই আছে সেগুলো আমি পড়তাম, প্লাস 2 নম্বর হচ্ছে আমার যারা কলিগ আছে আমার অফিসে তারাও প্রচন্ড সাপোর্টিভ, আই এম ভেরি লাকি। তাদের মধ্যে এখানে আছেন দেবলাবণ্য বলে একজন আছেন, ঠিক আছে, তো দে আর ভেরি সাপোর্টিভ। যখনই আমি মোটিভেশন হারিয়ে ফেলতাম তারা প্রচন্ড সাপোর্ট করতো আমাকে, তারাও অনেক অ্যাডভাইস দিত কিভাবে কিভাবে কোনটা ট্যাকেল করতে হবে, কিভাবে করতে হবে। তো আমার এই যে সার্কেলটা আছে, সার্কেলটা আমি ভালো পেয়েছি আমার এই ফ্রেন্ডসে, যার ফলে ইনফ্যাক্ট আমার ডিপার্টমেন্টে যারা সিভিলের ইঞ্জিনিয়ার আছে, সিভিল ইঞ্জিনিয়ার তার সঙ্গে আমার কোনো অত রিলেশন নেই, বাট তারাও অ্যাজ আ মানে ক্যান্ডিডেট অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট তারাও আমাকে প্রচন্ড মানে সাপোর্টটা দিতেন। তো এই সার্কেলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে কারোর সাথে মিশছি, কারোর সাথে আলোচনা করছি, কথা বলছি, টাইম কাটাচ্ছি, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। তুমি কি কোথাও জব করো? জেনারেলি গ্রুপটা আমাদের খুব মোটিভেট করে, তাই না? এক্স্যাক্টলি, গ্রুপটা আমাদের খুব মোটিভেট করে। আর তোমরা সবাই কোশ্চেন জিজ্ঞেস করবে, আমি তোমার সুযোগ দেবো, ঠিক আছে, আমার 10খানা কোশ্চেন আছে, সেটা শেষ হয়ে যাক, তারপর তোমাদের সুযোগ আছে, ঠিক আছে, সকলের সুযোগ আছে। আচ্ছা, তো এটা গেল মোটামুটি। নেক্সট তুমি আমার একটা জিনিস বলো, সেটা সকলের কাছে একটা বড় ব্যাপার, তুমি তো জব করতে, জব ক্যান্ডিডেটদের এই টাইম ম্যানেজমেন্টটা কি করে করতে পারো, বা তুমি কখন কি করতে বা টাইম ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে একটা প্রবলেম এসে থাকে, ধরো 8 ঘন্টা জব আছে, ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট বলে নিই, সেটা আমার বলার খুব দরকার আছে। সেটা হচ্ছে আমি যতগুলো ক্লাস নিয়েছি তুমি করছে, ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওতে সেখানে প্রায় কত ঘন্টার ভিডিও আছে জানি না, আমার নিজেরও বলিনি, প্রায় 500-600 ঘন্টার ভিডিও থাকবে। তুমি দেখবে প্রত্যেকটা ভিডিওতে ভিউসের গোলাগুলি পাবে। এটা তার প্রমাণ হচ্ছে প্রত্যেকটা ক্লাসে যদি সেখানে একটা স্টুডেন্টও থাকে, তো সেই স্টুডেন্টের কিন্তু ভিউ ছিল, ঠিক আছে। এটা আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি যে টাইম ম্যানেজমেন্টও কি করে করতে আমি জানি না, বা প্রত্যেকটা ক্লাসে প্রেজেন্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসের শেষ পর্যন্ত প্রেজেন্ট থাকবে, ঠিক আছে, শুরু থেকে একদম শেষ পর্যন্ত। মানে এরকম নয় যে মাঝখানে কেটে বেরিয়ে গেল, মাঝখানে ক্লাস কন্টিনিউ করলো না, ঠিক আছে, যেরকম হয় জেনারেলি অনেকে ক্লাসটা শেষ পর্যন্ত করতে চায় না, ঠিক আছে, কন্টিনিউ করা, কিন্তু ওই কি কাজটা করতো। যাই হোক, এই বিষয়ে বলো, তোমার টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে একটু বলো, কি করে করতে অফিসের সাথে? টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমার কাছে যেহেতু অফিসের একটা টাইম আমার চলে যেত, মানে বেলাটায়, দিনের বেলাতে বিকেল অবধি, তো আমাকে পড়ার সময় ছিল সন্ধ্যেবেলায়, রাত্রিবেলায় আর ভোরবেলায়, এই 3টে টাইমে আমাকে ভাগ করে করে পড়তে হতো। তো আমার মেনলি হয়তো অফিস থেকে বাড়ি ফিরে বা এটা ওটা করে আমার হয়তো পড়তে বসতে একটু রাত্রি হয়ে যেত, তো আমি রাত্রি মোটামুটি 1টা, 1:30, 2টো অব্দি আমার পড়াটা চলতো এবং পড়তে পড়তে সময় চলেও যেত, এবং ভোরবেলা তো মোটামুটি 6টার মধ্যে উঠে পড়ার চেষ্টা করতাম, ভোরবেলা উঠে ওখানে বেশ খানিকক্ষণ পড়তাম। তো এইভাবে আমি ওটাকে পড়াটার সময়টাকে ম্যানেজ করেছি। আর মানে মোটো কথা হলো বেশি রাত্রির অব্দি জাগতেও হবে আর ভোরবেলা উঠতেও হবে, এইটা করতে পারলে তবে সময় বেরোবে, এছাড়া সময় বেরোবে না যারা আমরা চাকরি করছি তাদের জন্য, এছাড়া অন্য কোনো উপায় নেই। একটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে যে স্যারের ক্লাস যেগুলো ছিল, যেহেতু স্যার উইকেন্ডে ক্লাস করতো, উইকেন্ডে আমাদের ছুটি থাকতো, তো সেই জন্য উইকেন্ডের ক্লাসে আমি অ্যাটেন্ড করতে পারতাম, এবং যদি কখনো মিডিল ডেতে স্যার ক্লাস ফেলতেন উইকের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারতাম না, সেগুলো মিস চলে যেত, সেগুলো পরে ভিডিওতে দেখতাম। কিন্তু মাঝে মাঝে কি করতাম আমি, আমার যদি স্কোপ থাকতো, যে সেহেতু আমার মোবাইল থেকে স্যারের ওই অনলাইনে ক্লাস হয়,
মোবাইল দেখেও চালিয়ে অনেক সময় আমার একটু যদি কাজ ফাঁকা থাকে আমি চালিয়ে সেই সময় অ্যাটেন্ড করে দেখতাম স্যার কি পড়াচ্ছেন। তো সেইখানেও আমি একটা এঙ্গেজ করার চেষ্টা করতাম যাতে আমার যত, কারণ আমি জানি একটা জিনিস খুব ফ্যাক্ট, স্যার যে ক্লাসটা করাচ্ছে সেই সময় যে নোটটা তৈরি হবে এবং যত তাড়াতাড়ি হবে, আমি যখনই ভিডিও দেখে করব সেই নোটটা তৈরি করতে আমার বেশি সময় লাগবে, ওতে আমার নিজেরই ক্ষতি, আমার টাইমটা বেশি চলে যাবে। কারণ স্যার তখন পড়াচ্ছেন, তো সেই দ্রুত গতিতে তখন আমাদের লেখার স্পিডটাও অনেক ফাস্ট হয়ে যাবে। তো দ্যাট ইজ হেল্পফুল। কিন্তু ভিডিও দেখলে তখন নিজের মতো ধীরে সুস্থে প্লে পজ করে দেখবো, তখন কিন্তু এমনি টাইমটা বেশি খরচা হয়ে যাবে। ওইটাকে মাথায় রেখে আমি করতাম প্ল্যান। যেহেতু ইনিশিয়ালি কোনো পরীক্ষার রিক্রুটমেন্ট তখন ছিল না, যখন আমি স্যারের কাছে ভর্তি হতাম, সেই সময় টাইম ম্যানেজমেন্টের খুব একটা ইস্যু আমার হয়নি সেই সময়তে। আর রেজাল্টে যেটা আরআরবি রিক্রুটমেন্ট বেরোয় ততদিনে আমার সিলেবাসের প্রায় অনেকটাই কভার হয়ে গিয়েছিল। ফলে আমার টেকনিক্যালি যে আমার সিলেবাস রয়েছে সেটার জন্য আমার খুব একটা টাইম ম্যানেজমেন্টের অসুবিধা হয়নি। বাট নন টেকে আমার খুব প্রেশার নিতে হয়েছিল। নন টেকটা ওই রিক্রুটমেন্টের যে নোটিশ তারপরেই আমি শুরু করেছিলাম, ওইটার জন্য আমাকে প্রচন্ড আমাকে ওই যেটা বললাম রাত্রির অবধি পড়তে হতো বা সকালে উঠে পড়তে হতো, এছাড়া কোনো উপায় ছিল না। আসলে নন টেকনিক্যালের ব্যাপারটা হচ্ছে এইরকমই, যদি তুমি চারটা পড়ো তোমার মনে থাকবে, প্রেশার নিলে মনে থাকবে। আর যত সময় চলে যাবে তুমি যেটা লম্বা টেনে নেওয়ার চেষ্টা করো, তুমি অত ইনফরমেশন মনে রাখতে পারো তো, লেটেস্ট ইনফরমেশন মানে শুধু ইনফরমেশন আছে, ঠিক আছে, নন টেকনিক্যালের ওটা মানে মনে রাখাটাও খুব ডিফিকাল্ট, ঠিক আছে। তো যাই হোক, তো ও বলছে যে এরকম আমরা করতাম মোটামুটি সকালবেলা বিকেলবেলা, যার যেরকম সময় পাবে সে তাকে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা তাকে ঠিক করতে হবে, ঠিক আছে। ও বললো যে যখন আমার সময় এসেছে তখন আমি পড়েছি, ঠিক আছে। তো এটা যখন আমার মনে হয় যে কেউ যদি বাড়িতে বসে থাকে তার পক্ষে টাইম ম্যানেজ করাটা কিন্তু অনেক ডিফিকাল্ট, কারণ অনেক সময় আছে। আর কেউ যদি সার্ভিস করে তাহলে সে জানে তাকে কতটুকু সময় তার হাতে আছে, কারণ সে সেইটুকু সময়তেই বাড়িতে পড়তে পারবে। তো ওই জন্য সে সেই অল্প সময়ের মধ্যে না অনেক বেশি করা যায়। তুমি দেখবে তোমার সবাই হয়তো হয়েছে এটা, কোনো যখন পরীক্ষা দিতে গেছো, ওই পরীক্ষা ঢোকার আগে দেখবে 1 ঘন্টা তুমি অত গোটা বলে রিভিশন করে ফেলো। এটা হয় কি করে? কারণ অল্প সময় আমাদের ব্রেন খুব ফাস্ট কাজ করে। আমি যদি জানি আমার কাছে অনেক সময় আছে তখন আর ব্রেন ওরকম কাজ করে না, কিন্তু যখন জানি আমার কাছে কম সময় আছে তখন কিন্তু ওটা ফাস্ট ট্র্যাক মোডে ডিসিশন নিতে শুরু করে, ঠিক আছে। যেটা পরে ওইটা করবো। সো লিমিটেড টাইম, ঠিক আছে, অ্যাকচুয়ালি হেল্পস। তোমার কাছে টাইম কম থাকলে সেটা কিন্তু তোমাকে হেল্প করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে দুটো কোশ্চেন ছিল সেগুলো মোটামুটি ও বলে দিয়েছে, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল কিভাবে ইয়ে করেছে, টেক করেছে, ঠিক আছে। আচ্ছা, ওই রিক্রুটমেন্টের নোটিশ বেরোনোর পরে যদি কেউ পড়াশোনা চালু করে তাহলে কিন্তু একটু মুশকিল আছে, ওই ভরসায় বসে থাকলে হয়ে যাবে। আমি তোমাদের বারবারই এই কথাটা বলছি, তোমরা যদি রিক্রুটমেন্টের জন্য ওয়েট করো না তাহলে কিন্তু ডুবে যাবে, ঠিক আছে। তোমরা দেখলে আমি এই যে কেএমসি নোটিফিকেশনটা বেরিয়েছে, যে নোটিফিকেশনটা ডিসকন্টিনিউ হয়ে গেছে, তবুও তার সত্ত্বেও কিন্তু আমাদের ক্লাস হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, দেখবে এখন অনেক ছেলে ভাবছে যে আমার সিলেকশন হবে কিনা, আমি পাবো কিনা, আমার পড়াশোনা করে কি লাভ আছে, আদৌ করা উচিত কিন্তু ওই সমস্ত ভেবো না, ঠিক আছে। জাস্ট ক্লাস হচ্ছে, ক্লাসে জয়েন করো, লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করো। মনে রাখবে লাইভ ক্লাস আমি যদি 2 ঘন্টা নিই সেটা শেষ করতে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু সেইটাকেই তুমি যদি রেকর্ডে দেখতে চাও মিনিমাম 2 ঘন্টার ক্লাস দিতে তোমার 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। সো এইটা একটা ডিফিকাল্টি, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো নেক্সট একটা জিনিস আমি অবশ্যই বলবো। তো কোশ্চেনটা একটু মনে রাখো, তোমার ফাইনাল থট সম্বন্ধে কিছু একটা বলো, যে তুমি একটা ফাইনাল কিছু একটা কমেন্ট করো বা একটা কিছু ইয়ে বলো, ওপিনিয়ন তোমার দাও, যেটা তোমার মনে হয়েছে যে এই একটাই হচ্ছে সলিউশন টু সাকসেস। মানে ধরো এই একটা জিনিসই আমি ঠিক করেছি, যেটা আমার মানে এতদিন ধরে সিলেকশন হচ্ছিল না, আর এখন আমি ঠিক করেছি। মানে একটা পয়েন্ট আমি বলবো যেখান থেকে মোটামুটি খানিকটা হলেও মানে একটা সামান্য হিসাবে একটা সিঙ্গেল পয়েন্ট আমি বলতে পারি যে এইটাই হচ্ছে আমার সিলেকশনের রিজন হিসাবে। আমি বলবো যে যেহেতু আমরা স্যার, এখন আপনি মানে আপনার কাছে আমি পড়ছি, আপনি আমার টিচার, তো এটা মানে যে মানুষ যে কোনো স্টুডেন্ট যে টিচারের কাছে পড়ছে সে নিশ্চয়ই টিচারের কাছে পছন্দ করেছে, টিচারটা ভালো সেই টিচারের কাছে পড়ছে, তো সেই দ্যাট পারসন হ্যাজ টু বিলিভ 100% টু দ্যাট টিচার। দ্যাটস দ্য সাকসেস। হোয়াটএভার দ্য টিচার টিচেস, you have to follow blindly that. You have to have that faith.
কারণ যে কোনো ক্যান্ডিডেট নিশ্চয়ই সেটা চেক করার পরে টিচারের কাছে ভর্তি হয়েছে, এবং যখন ভর্তি হয়েছে বা পড়ছে এবং বুঝতে পারছে স্যারের পড়াটা ভালো হচ্ছে, then till the end you have to believe in him. That's the point. কারণ আমার এখানে একটা পয়েন্ট আমি বলবো, আমি ইলেকট্রনিক্সে আমি খুবই উইক ছিলাম, উইক ক্যান্ডিডেট, ইলেকট্রনিক্সে ভেরি উইক। তো ইলেকট্রনিক্সে স্যারের কাছে যতদিন আমি ক্লাস স্যারের কাছে করেছিলাম, এবং আমি প্রথম থেকে ডেডিকেটেড ছিলাম যে স্যারের কাছে ক্লাসটা ভালো করে শিখবো, ইলেকট্রনিক্সটা আমি স্ট্রং করবো। তো স্যার যখন ক্লাস করাতেন অনেক কিছুই স্যার পড়াতেন এবং সেগুলো আমি নোট করতাম, এবং এমন অনেক কিছু কিছু পয়েন্ট ছিল, কিছু কিছু টপিক ছিল যেগুলো স্যার লিখতে বলতেন, কিন্তু আমার মনে হতো এটা মোটেই ইম্পর্টেন্ট নয়, এটা বেকার আমি লিখছি, হ্যাঁ এটা তো আসে না, এত ডিটেলে যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, তবুও আমি লিখতাম না, স্যার যখন বলছে লিখে রাখি, অ্যাটলিস্ট খাতায় লিখে রাখি, পরে পড়বো কি পড়বো না দেখছি। কিন্তু তারপরে যখন আমি রিভিশন দিলাম, আমি কিন্তু তখন ওই নোটগুলোকে কিন্তু আমি অ্যাভয়েড করিনি, যেগুলো আমি লিখেছিলাম এবং আমার মনে হয়েছিল ইম্পর্টেন্ট নয় বা অত্যন্ত ওটা ডিফিকাল্ট বা অত্যন্ত ইনডেপথের ব্যাপার। বাট আমি যেদিন পরীক্ষায় আমি সিটে বসে আছি, আমি তখন দেখছি যে আমার সেই আনকমন টপিকগুলো যেগুলো জেনারেলি আসে না এবং খুব ইনডেপথ, অযথা দরকার কেন করছে আমি মনে হয়েছিল, শুধুমাত্র স্যারের ভরসা আমি পড়ে গেছিলাম, আমি সেই রকম কনসেপ্টটুকু দুটো অ্যান্সার করে এসেছি সঠিক। এবং আমি যদি মনে করতাম যে না অতটা ডিটেল করার দরকার নেই, ওই নোটটা অ্যাভয়েড করে দিই বা ওটা রিভিশনের সময় পড়বো না, আমার 2 নম্বর কম হতো। এটা এখন জলজান্ত উদাহরণ আমি পেয়েছি। তো আমি করেছি, আমি পুরো সেভাবেই ওটা করেছি, সেটা আমার যদি পছন্দ নাও হয় তাও আমি করেছি। এইটা একটা ব্যাপার আমি তোমাকে বলবো, তোমাদের সকলকেই বলবো যে তোমরা আমার উপর ভরসা রাখা, ঠিক আছে? আমি তোমাদের ভুলভাল কিছু বলবো না, ঠিক আছে? আর যদি ভুলভাল হয় তোমরা আমাদের কারেক্ট করে দেবো। বাট যত কোশ্চেন আমি তোমাদের পড়াবো বা যে টপিকটা আমি তোমাদের পড়াবো, এটা একটা ধরনের ইনটিউশন, জানো তো? এতদিন ধরে পড়াচ্ছি তো, পড়াতে ইনটিউশন ডেভেলপ করা, যে না এখান থেকে কোশ্চেন হতে পারে, এখান থেকে কোশ্চেন হতে পারে, এখান থেকে কোশ্চেন দেয়নি, এবার হয়তো দেয়নি কিন্তু পরের বার দিতে পারবে, ঠিক আছে? আবার যখন আমরা ধরো কোনো জিনিসকে পড়ছি, ধরো একটু ডিটেলসে পড়ছি, অনেকটা ডিটেলসে পড়ছি, ওটা হয়তো পরীক্ষায় আসছে না, কিন্তু দেখবে যখন পরীক্ষার কোশ্চেনটা হবে ওটা একটা লিঙ্কিং প্যাটার্নের মতো, আমরা অ্যাকচুয়ালি ম্যাপিং করি, মেমোরি ম্যাপিং করি, যে এটা থেকে এইটা অ্যান্সার হতে পারে, এটা থেকে এইটা অ্যান্সার হতে পারে, স্যার এইটা বলেছিল এইখান থেকে এটা অ্যান্সার হতে পারে। আমাদের কোনো একটা ডিটেলস যখন আমরা জানছি তখন ওর বাইরে কিছু যেহেতু নেই, যখন কোনো একটা কোশ্চেন ফেল হচ্ছে তুমি ওই এরিয়াটা থেকে একটা কোশ্চেন অ্যান্সার করতে পারো, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে আমার নিজেরও মনে হচ্ছে যে কিছু ক্লাস নেওয়ার দরকার ছিল না, তো সেক্ষেত্রে যেমন তোমার ওই অনেক কিছু ক্লাস আমি নিয়েছি, এক্সট্রা নিয়েছি, যেগুলো আমার পরে মনে হয়েছে ঠিক আছে এটা যদি না হতো তাহলে কিন্তু যায় আসে না, কিন্তু তারপর আমার মনে হচ্ছে যে না, যদি মানে আমি যাকে তৈরি করছি বা যে ধরো সিনসিয়ারলি সেই জিনিসটা ফলো করছে, যদি একটা কোশ্চেনের জন্য তার সিলেকশনটা আটকে যায়, তখন এই যে নাম্বারটা আসছে তোমার যদি খেয়াল করে দেখো, ইজ দি মার্জিনাল নাম্বার, ওর নাম্বারটা হচ্ছে লাস্ট নাম্বার। তোমরা যে প্রথমে যে লিস্টটা দেখালাম আর কি, ওই যে লিস্টটা, ওই লিস্টে ওর নাম্বারটা হচ্ছে মার্জিনাল নাম্বার। এই যে নাম্বারটা ছিল, এইখানে যে নাম্বারটা আছে এইটা হচ্ছে মার্জিনাল। দেখো ওর যে ডিটেলসটা যেটা দেখিয়েছে, ওর ক্যাটাগরি 4 এ এটা হচ্ছে লাস্ট নাম্বার, ঠিক আছে? মানে তুমি সবসময় দেখলে তোমার সিলেকশনটা নির্ভর করবে একটা দুটো কোশ্চেনের জন্য, ওই একটা কোশ্চেনে তুমি পেরে যেতে তাহলে তুমি নৌকার ওপারে থাকতে, একটা কোশ্চেনে তুমি না পারো তাহলে নৌকার এপারে থাকবে। ওই জন্য চিন্তাটা কখনো ছাড়বে না, যেখানে মনে হচ্ছে যে না এটা হয়তো হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা ওই চেষ্টাটা ছাড়বে না, আর সবসময় চেষ্টা করবে যে কোনো জিনিস যা আছে একদম ডিটেলসে জানবো। আমি ওই মানে আমি ডিপ্লোমা করছি বা বিটেক করছি, ওরা আসবে কি আসবে না কত ভাবা দরকার নেই, ঠিক আছে? মোটামুটি যতটা গভীরতায় যাওয়া যেতে পারে একটা বিষয় সম্বন্ধে ততটা গভীরতায় যায়, আর কোনো সাবজেক্ট করছি যাবে, ঠিক আছে? ও হয়তো পড়েছে আমি জানি না, আসলে টোটাল সব সাবজেক্টের নোট ছিল। কোনটা স্যার? মানে সব সাবজেক্টের টোটাল নোট ছিল, মানে কোনো সাবজেক্টই আপাতত টেকনিক্যালি আপাতত কোনো সাবজেক্ট বাদ দিই না, নন টেকনিক্যালি কোনো সাবজেক্ট বাদ দিই না, টেকনিক্যালি হ্যাঁ কোনো সাবজেক্ট কখনো বাদ দেবে না, ঠিক আছে? তোমার অনেকে টেন্ডেন্সি থাকে যে আমি ইনফরমেশন আসছে আমি একজন এগুলো বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? না, আমি কোনো এবারের পরীক্ষায় মানে আমি সিলেবাসে যা যা আছে যা যা পড়েছি একটা সাবজেক্ট একটা টপিকও বাদ দিইনি। হ্যাঁ, এই বাদ দেওয়ার জিনিসটা তোমরা কিন্তু কেউ করবে না, ঠিক আছে? কারণ বাদ দিয়ে দিলে কিন্তু তখন মানে
ওই একটা নম্বরের যে আফসোসটা, ঠিক আছে, এখানে অনেক ছেলেগুলো থাকতে যাদের হয়তো 1 নম্বর জন্য কেটে গেছে, তো এই 1 নম্বরের যে আফসোসটা ওটা কিন্তু তোমরা ইয়ে করবে না, ঠিক আছে। যার যে বাঙালি যে কোশ্চেন গুলো ছিল সেগুলোর অ্যান্সারও নিজে দিয়ে দিয়েছে, এখানে আর আমার কোনো কোশ্চেন নেই। এবার আমি বন্ধুদের বলবো যে যারা তোমরা এতক্ষণ ধরে ওর সাথে ছিলে, বন্ধুদের সাথে ছিলে, তার সাথে ছিলে, ইউজের সাথে ছিলে, ঠিক আছে, কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, হ্যান্ড রেজ করো, ওরা একটা একটা করে তোমাদের কোশ্চেনটাও নেমে যাবে। আর যদি কোনো কোশ্চেন, কোনো জিজ্ঞাসা, পার্সোনাল কিছু বলার, সান বলো, সান হাত তুলেছে, সান চক্রবর্তী বলো। প্রথমে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তো সিবিটি 1 এ যে জেনারেল অ্যাওয়ারনেস এর পোরশনটা থাকে ওইটা কিভাবে তৈরি করেছিলেন? আচ্ছা, যেটা জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, আমার যে পোরশনটা পড়ছে, পলিটিও পোরশন আছে, আমি লুসেন্টের আমার বই আছে, তো লুসেন্টের বই থেকে আমি ওইগুলোকে আমি পড়ে গেছিলাম। আমাদের স্যার যখন ক্লাস করেছিল উনিও আমাদের আলাদা করে পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি কিছু নোট করিয়েছিলেন, পড়া করিয়েছিলেন, সেটাও করেছি। প্লাস লুসেন্টটা যেহেতু সব স্টুডেন্টই ইউজ করে, এটা একটা কমন বই সারা ভারতেই, সবাই ইউজ করে এসএসসি বা এই সমস্ত পরীক্ষা, তো লুসেন্টটাকেও আমি পড়ে গেছিলাম, ঠিক আছে, যেটা আমাকে ভালো হেল্প করেছিল। তবে হ্যাঁ, লুসেন্ট যে পড়ে গেছিলাম এমন নয় যে আমি একদম পুরো থরলি পুরো লুসেন্ট শেষ করে গেছি, ইট ইজ নট পসিবল। আমি লুসেন্টের হিস্ট্রি বা জিওগ্রাফির পোর্শন থেকে যেগুলো আমার মনে হয়েছে যে এগুলো আমি মনে রাখতেও পারবো এবং মোটামুটি ডুয়েবল, আমি সেগুলোই করে গেছি। তার মধ্যে যেমন খুব বেসিক যেমন থাকে নদ নদী, পাহাড় পর্বত, এরকম ধরনের যে ব্যাপারগুলো থাকে সেগুলো একটু নিজেকে সিলেকশন করে ওগুলো আমি পড়ে গেছিলাম। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি জেনারেল অ্যাওয়ারনেস এর জন্য আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা পার্ট আছে। কারেন্ট অ্যাফেয়ার্স এর যে পার্ট আছে তার জন্য স্যার যেমন নোটবুক দিচ্ছেন বা নোট দিচ্ছেন, তো ঠিক আছে, বাট যদি কোনো 1 ইয়ারের ম্যাগাজিন, যে কোনো ব্র্যান্ডেড 1 ইয়ারের ম্যাগাজিন যদি নেওয়া যায়, এটা খুব বেশি মোটা হবে না, তো সেটা কিন্তু ভালো হবে। যেমন আমি একটা বই কিনেছিলাম, সেটা হচ্ছে আমি বইটার নামটা মনে করতে পারছি না, ওটা আমি এক সেকেন্ড, আমি বইটার নামটা দেখে আমি বলছি। তুই যে কোনো ব্র্যান্ডের নাম নিতে পারিস, কোনো অসুবিধা নেই। বইটা হচ্ছে স্পিডির বলে একটা বই আছে, স্পিডি পাবলিশার্স, ঠিক আছে, ওর একটা বই আছে, ওর লেখাটা খুব সুন্দর, ও বেশ বেশি মোটাও নয়, পাতলা বইটা, এবং মোটামুটি ইম্পর্টেন্ট সবকিছু হতে থাকে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর হিস্ট্রির টপিকে যদি বলতে হয়, হিস্ট্রিতে জেনারেলি মেনলি আমার যেটা ফোকাস ছিল দুটো জায়গায়। 1 নম্বর ছিল যেটা আমার হচ্ছে ওই ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়ান স্ট্রাগল, ইন্ডিপেন্ডেন্সের যেগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো থাকে সেগুলো আমরা লুসেন্ট যদি হয় তো লুসেন্টও ভালো, ইনফ্যাক্ট আমাদের অনেক সময় অনেক বাংলা বইও যেগুলো হয় ইতিহাসের, যেগুলো আমাদের অনেক সময় পুরোনো বই থাকে, সেগুলো যদি একবার চোখ বুলিয়ে যাওয়া যায় সেটাও যথেষ্ট হেল্পফুল। তো সেইটা আমি দেখে গেছিলাম, লুসেন্টটা দেখেছিলাম বলে আমি বাংলা বইটা আর দেখিনি, তো লুসেন্টটা থেকে ওই টপিকগুলো দেখে গেছিলাম, মানে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের যে পোর্শনটা এইটা। আচ্ছা, পলিটির ক্ষেত্রে দেখতে হবে, পলিটির আর্টিকেলস গুলো দেখতে হবে, ওখান থেকে জেনারেলি এর বেশি কিছু ইনডেপথে কোশ্চেন জিজ্ঞেস করে না, ওই যেটা জিজ্ঞেস করে বলে এটা কোন আর্টিকেলে রয়েছে এইরকম, তো ওই আর্টিকেল গুলোকে তৈরি করে যেতে হবে, ঠিক আছে। সেটা স্যারও বলে দেন, যখন ক্লাসে স্যার করিয়েছিলেন যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট, স্যারের নোট থেকেও করতে হবে, প্লাস আমি আলাদা করে আমার বই যেগুলো আছে সেখান থেকেও আমি নোটে দেখে গেছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ ইন্দ্রনীল কিছু বলছিলি বল। স্যার কিছু বলছেন? হ্যাঁ, তুই যখন যেটা কোশ্চেন জিজ্ঞেস করছিলি বল। বলছিলাম কি ও কি জব করতো নাকি কোথায় জব করতো? ও আমি পুলিশ হাউসিং ডিপার্টমেন্টে চাকরি করছি। হ্যাঁ, কোথায়? ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউসিং। পুলিশ হাউসিং, সরকারি চাকরি করতে? হ্যাঁ। আচ্ছা, এমনি কি ডিপ্লোমা কোয়ালিফিকেশন? না, আমার বিটেক। আর ডিপ্লোমা ছিল না? না না, ডিপ্লোমা ছিল না। আচ্ছা, আর বলছি সিবিটি 2 তে ইলেকট্রিক্যালে তুমি কেমন, মানে কোশ্চেন দেখে কেমন মনে হয়েছিল যে কতটা টাফ আছে কোশ্চেন? কোশ্চেন করে টাফ আমার লাগেনি, তার কারণ হচ্ছে এসএসসি যেহেতু প্র্যাকটিস করে গেছিলাম,
তো ওইটার জন্য আমার মোটামুটি টপিক গুলো বেশ কনফিডেন্টলি করতেও পেরেছি। আর ইলেকট্রনিক্সটা আমি স্যারের যে ক্লাসটা আছে পুরোটা তৈরি করে পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসের যে কোশ্চেনটা এসেছিল ওটা পেরেছিলে? কোনটা? পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসের একটা কোশ্চেন এসেছিল না? পাওয়ার সেমিকন্ডাক্টরের কোন কোশ্চেনটা এসেছিল সেটা আমার খেয়াল নাই, আমি করেছিলাম বাড়িতে, তো আমি করতেছিলাম আমার মধ্যে। কোশ্চেনটা দেখতে, কোশ্চেনটা বললে আমি তাহলে বলতে পারবো। এই ছিল না কোশ্চেন করে মুশকিল ওর পক্ষে মনে রাখা, ঠিক আছে? এখন এটা জেনারেল কোশ্চেন, ঠিক আছে? ভিডিও কার্ড খুলেছিল, বলো। হ্যাঁ দাদা, প্রথমত কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তো দাদা আমি তোমাকে এই রিলেটেড একটা কোশ্চেন করছি যে তুমি তো যেহেতু জবে ছিলে, হ্যাঁ, তো তুমি যেহেতু জবে ছিলে তো তোমার মানে প্রথমত খারাপ ভেবো না, বলছি তুমি যেহেতু জবে ছিলে তো তোমার মানে না জব না পাওয়া মানে তুমি পেয়েছিলে যেহেতু, তো তোমার ক্ষেত্রে সেরকম চাপটা ছিল না। তো তুমি সেই ক্ষেত্রে মানে কিভাবে মোটিভেট ছিলে এই এক্সামটা ক্র্যাক করার জন্য? ওর জবটা কন্ট্রাকচুয়াল, এটা একটা বড় মোটিভেশন স্যার বলে দিল, যার জন্য আমাকে বেটার অপরচুনিটি যাওয়ার জন্য চেষ্টা করতেই হতো। এটা গেল নাম্বার 1। নাম্বার টু হচ্ছে আমাদের এই যে রেলের যে এক্সামস গুলো হয় বা এসএসসি যে যারা দেবে, এসএসসি যে এক্সামস গুলো হয়, এগুলো মানে তোমার হচ্ছে রিটেন যদি ভালো হয় দেন ইউ উইল গেট সিলেক্টেড, এন্ড প্রসেসটা খুব মানে কম্পারেটিভলি ফাস্ট, কম্পারেটিভলি অন্যান্য যেখানে যা এক্সামস গুলো সেখান থেকে ফাস্ট। সো দ্যাটস আ মোটিভেশন। কারণ অন্যান্য এক্সামে কি হয়, অনেক সময় লেগে যায়, দীর্ঘমেয়াদী একটা প্রসেস চলে, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার। আর অনেক সময় এমনও পরীক্ষা হয় যেখানে দেখা যায় যে প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন কপি পেস্ট হয়ে যাচ্ছে। পিওআইকিউ থেকে যদি কোশ্চেন কপি পেস্ট হয়ে যায় তাহলে কিন্তু কম্পিটিশনটা ঠিক মানে ইভেন হলো না, মানে যারা শুধু পিওআইকিউ করে গেছে তারা কিন্তু ভালো রেজাল্ট করে বেরিয়ে যাবে, কিন্তু জেনারেলি একটা গুড স্টুডেন্ট কিন্তু সব পড়ে যাবে, পিওআইকিউ তো প্র্যাকটিস করছে কিন্তু ওকে ওভারঅল পুরোটা তৈরি করতে হচ্ছে। এবারে পিওআইকিউ যদি কপি পেস্ট হয় বিভিন্ন এক্সামে যেটা হলে কি হয়, যার পিওআইকিউটা মুখস্থ করে গেছে বা পিওআইকিউটা জাস্ট প্র্যাকটিস করে গেছে, যেটা ফলে কম্পিটিশনটা হার্ড হয়ে যায়, কাট অফটা আরো হাই চলে যায়, এটা একটা কেস। তো আমার এখানে যে এক্সামস গুলো হয়, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের এই যে এক্সাম গুলো হয় সি বা আরআরবি, এখানে যেহেতু এটা সিবিটি অনলাইনে হচ্ছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে এদের যে কোশ্চেনের প্যাটার্ন গুলো হয় অত্যন্ত স্ট্যান্ডার্ড। মানে তোমার হচ্ছে তোমার মানে যদি ভালো প্রিপারেশন থাকে, ভেরি হাই পসিবিলিটি যে তুমি এখানে ভালো স্কোর করে একটা নাম্বার তুমি আনতে পারবে। তো এই কনফিডেন্সটা একটা পাওয়া যায়, এটা একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয় একটা জিনিস আমি বলি, আমি অবশ্যই অ্যাড করবো এটার সাথে, সেটা হচ্ছে যেখানে তোমার বন্ধুরা পাচ্ছে সেখানে তোমার পাওয়ার পসিবিলিটি বেশি। বন্ধুরা পাচ্ছে মানে কি জানো তো, মানে ধরো তুমি জানো যে এই ছেলেটা পেয়েছি, তার মানে কি বলতো, তার মানে হচ্ছে সেই এক্সামিনেশনটা ফেয়ার এক্সামিনেশন হচ্ছে। যখন কোনো এক্সামিনেশনে তোমার পরিচিত কেউ পাচ্ছে এবং তুমি জানো যে সেই ছেলেটা পড়াশোনার দমে পেয়েছে, কোনো টাকা পয়সা দিয়ে পায়নি, তখন তুমি বুঝতে পারবে যে তোমার মনে একটা আশা জাগবে যে এই অর্গানাইজেশন গুলো সঠিক পথে রিক্রুটমেন্ট করছে, ঠিক আছে, এবং তাদের প্রসেসটা ট্রান্সপারেন্ট আছে। ওই জন্যই আমার ব্যাচমেটটা মানে আমার সঙ্গে ক্লাসে এই ছেলেটা ক্লাস করতো, ঠিক আছে, এই ছেলেটা পাচ্ছে, ঠিক আছে, কারণ সেই নোটটাও সেম, খাতাও সেম, সবকিছু সেম, ঠিক আছে। ওই জন্য সবসময় মনে রাখবে বেশ কিছু অর্গানাইজেশন আছে যে অর্গানাইজেশনে এখনো পর্যন্ত সঠিক এক্সামিনেশন হয়, যেমন ডিসিএল, টিসিএল, পিএসসি জেই, আরআরবি জেই, এসএসসি জেই, ঠিক আছে। আরো কিছু সেন্টারে বেশ কিছু অর্গানাইজেশন আছে যেখানে তোমার মোটামুটি এখনো পর্যন্ত শর্ট পথে রিক্রুটমেন্ট হয়, তোমার পরিশ্রমের ফল তারা দেবে, ঠিক আছে। এইটুকু তোমরা জেনে রাখো। আর দ্বিতীয় কথা হচ্ছে মোটিভেশন এমন একটা জিনিস যেটা মানে বাইরে থেকে সাপ্লাই করা যাবে না। ধরো আমি তোমাকে অনুপ্রাণিত করলাম যে আমার ব্যাচটা পারচেজ করে নাও, তাহলে আমার টাকা হবে, কিন্তু মেয়ের প্রেরণা যেটা আসা উচিত সেটা তোমার নিজের ভিতর থেকে আসা উচিত। আজকে সেশনটা অর্গানাইজ করার একটা ক্রাইটেরিয়া হচ্ছে, প্রথম কথা টিমসের অ্যাচিভমেন্টটাকে একটা কংগ্রাচুলেশন জানানো, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ওর যে মিস্টেক গুলো করেছে বা ওর যে ফাইন্ডিংস গুলো আছে সেইগুলো তোমাদের নোট করে রাখা। যেমন আমি কিছু ফাইন্ডিংস নোট করেছি, ও এতক্ষণ ধরে বলছিল,
একটা আচ্ছা, হলো আমি SSC একটা কথা আমি এখানে বলবো, অ্যাড করবো, যেটা আমার মনে পড়লো। সেটা হচ্ছে আমি ওই যে বোন ফ্রেন্ড এখানে কোশ্চেন করলো, তারও একটা অ্যান্সারটা ভালো হবে। এটা হচ্ছে যদি তুমি কোনো পার্টিকুলার একটা এক্সামের জন্য পাস করবো বা চাকরি ওটাতেই নেবো এইরকম মাইন্ডসেট করে পড়াশোনা করো বা প্রিপারেশন করো, তার থেকে তুমি যদি একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নাও, যে আমি ভালো করে প্রিপারেশন করব, ভালো পড়বো এবং যে কোনো এক্সাম ক্র্যাক করবো, তাতে কিন্তু তোমার মানে হরাইজনটা অনেক বড় হয়ে যায়। মানে আমি যখন স্যারের কাছে ভর্তি হয়েছিলাম, আমি তখন বললাম যে তখন কোনো রিক্রুটমেন্ট ছিল না, তো আমার সেই সময় স্যারের কাছে ভর্তি হওয়ার মানে সেরকম কোনো মোটিভেশন থাকছে না যে আমার এই এক্সামটা বেরোচ্ছে বা এইটার জন্য আমি পরীক্ষা দেবো, এরকম কিছু ছিল না। আমার যেটা মোটিভেশন ছিল যে আমি হোলিস্টিক অ্যাপ্রোচ, টোটাল প্রিপারেশন একটা ভালো করে নেব, যে প্রিপারেশনটা নেওয়ার ফলে আমার যে কোনো এক্সাম হোক সেই এক্সামে আমি ভালো পারফরমেন্স যাতে করতে পারি, এইটা যদি কেউ মাথায় রাখে আমার মনে হয় সেটা তাহলে অনেক বেশি ইজি হয়। আর যখনই আমি একটা এক্সাম সেন্ট্রিক হয়ে যাব যে আমাকে এইটা পাস করতে হবে, এটার জন্য ভালো করে পড়ি, এই একটা সেন্ট্রিকে যখনই আমি পড়ে যাব তখনই আমার প্রেশার চলে আসবে, তখন কিন্তু মোটিভেশনটা অনেক সময় ডাইলিউট হয়ে যায়। এটা একদম খুব পারফেক্ট একটা অ্যান্সার দিয়েছে। মানে আমরা তো অনেক বছর ধরে পড়াচ্ছি, তো আমরা যখন আগে ক্লাস নিতাম তখন বারবার না বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ব্যাচ তৈরি করতাম, মানে এক্সামিনেশন ওয়াইজ ব্যাচ তৈরি করতাম। তারপরে ক্লাস কত আমাদের অভিজ্ঞতা হয় 2022-23 সাল নাগাদ, 22 সালে আমাদের এটা হয়েছিল যে যদি আমরা একটা সাবজেক্টে মানে একটা এক্সামিনেশন স্পেসিফিক পড়াশোনা করি, তাহলে কোনোদিন আমি একটা ছেলেকে এমন তৈরি করতে পারবো না যে ছেলেটা যে কোনো এক্সাম ক্লিয়ার করতে পারে। ঠিক আছে, ওর পর থেকেই আমার সত্যি কথা বলতে যে ফুল কোর্সের আইডিয়াটা মাথায় আসে, যেখানে আমি ঠিক করেছিলাম যে মোটামুটি যতজন ছেলে পড়বে তারা যেন যে কোনো এক্সাম ক্লিয়ার করতে পারে। এই যে কথাটা বলো না যে হোলিস্টিক অ্যাপ্রোচ, তুমি জানো না তোমার জন্য সিলেকশনের কোশ্চেন পেপার কোনটা। ধরো আজকে ফর এক্সাম্পল আমি আমার কথা বলছি, আমার ছিল TCL এর 2021 এর কোশ্চেন পেপারটা আমার সিলেকশন পেপার, পিইউসি এর সিলেকশন পেপার হচ্ছে RRBJ 2024টা। ঠিক সেই রকম ভাবে তোমাদের একটা সিলেকশন পেপার থাকবে, মানে কোনো না কোনো একটা কোশ্চেন পেপার তোমার জন্য বানানো হয়েছে। ঠিক আছে, এইটা তুমি মানে মনের মধ্যে একদম গেঁথে রেখে দেবে যে এখন একটা কোশ্চেন পেপার আমার জন্য তৈরি আছে। ঠিক আছে, আর কোনদিন যদি সুযোগ হয় পিউষ তোর যে অ্যাডমিট কার্ডের যে ইয়েটা আছে, যে কতগুলো পরীক্ষা দিয়েছে তার যে অ্যাডমিট কার্ডের ব্যাংকটা একটা ফটো তুলে আমাদের গ্রুপে সেন্ড করছে, আমি ওদেরকে ফলো আপ করে দেবো। এই যে টপিকটা বললাম অ্যান্সারটা, এর একটা এক্সাম্পল আমার কাছে আছে, সেটা হচ্ছে আমাদের 2024-এ আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, এটা হচ্ছে NBCC, ওই ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড। তো ওইটার রিক্রুটমেন্টটা ওই সময় করেই বেরিয়েছিল, ওই মিডল অফ দ্য ইয়ার 24-এ। তারপরে ওটা আমি এক্সাম দিয়েছিলাম এবং আমি ওটাতে কোয়ালিফাইও করেছিলাম। আমার এবছর দিল্লিতে ইন্টারভিউ ছিল, এটা ফেব্রুয়ারি মাসের, ওই যেদিন সরস্বতী পুজো সেই দিনকে ছিল দিল্লিতে ইন্টারভিউ ছিল। তো আমি সেখানে ইন্টারভিউ দিতে গেছিলাম। ইন্টারভিউ এর পরে একটাই পোস্ট ছিল অল ওভার ইন্ডিয়া, তো ওখানে 5 জনকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল। তো আমি সেই 5 জনের মধ্যে একজন হতে পেরেছি বলে সেখানের জন্য যথেষ্ট আই এম ফিলিং লাকি অ্যান্ড হ্যাপি। তো আমার জন্য মোটিভেশন ছিল না যে আমি RRBটাই আমি করবো, অন্য কিছু করবো না, তা কিন্তু নয়, আমি সবেতেই ভালো করবো, এটা আমার মাথায় ছিল। এবং সেই জন্য NBCC যে এক্সামটা ছিল ওটাতে আমি কিন্তু ইন্টারভিউতে চান্স পেয়েছিলাম, এটা আমার দিল্লিতে ইন্টারভিউ ছিল, ওটার রেজাল্টে আমি হইনি, অন্য একজন সিলেকশন হয়েছে, বাট আমি যে ওইখানে যেতে পেরেছি এটাও আমার কাছে একটা মানে একটা প্রুফ যে আমার প্রসেসটা ঠিক আছে। তুমি যেদিকটা হাঁটছো সেই রাস্তাটা ঠিক আছে, তোমাকে খালি ওয়েট করতে হবে। ঠিক আছে, যেমন আমি আমার নিজের ভাইয়েরও ভিডিওটা তোমাদের দিয়েছিলাম, তারপরে ওই কুমার শঙ্করের ভিডিওটা তোমাদের দিয়েছিলাম, ওখানে দেখবে ওরা প্রচুর মানে কে কোনটাকে পাবে সেটা কিন্তু ঠিক নয়। NSPCL যে পরীক্ষাটা বেরিয়েছে কবে বেরিয়েছে আমি জানতেও পারিনি। ঠিক আছে, তো যখন পরীক্ষা হয়ে গেছে তারপর আমাকে বলবো যে তারা আমি এটা ব্যবহার করেছি, কুমার শঙ্কর তো কন্টিনিউয়াস ক্লাস করতে 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 ওখান থেকেই হয়ে যাবে। ঠিক আছে, মানে এরকম ভাবে আমি জানি না, আমরা জানি না যে কোথায় হবে। হ্যাঁ এবার দেখো আনলাকি বলে তো সে আর কিছু করার নেই, রেস পেরিয়ে গেলে আর কিছু করার নেই, কপালে না থাকলে কিছু করার নেই। কিন্তু এই লাস্ট টাইম পর্যন্ত নিজেকে ধৈর্য ধরে মেনটেন করতে হবে যে আমার হবে, যদি নিজের উপর থেকে আশাটা চলে যায় তাহলে কিন্তু আর কিছু করা যাবে না। ঠিক আছে, নিজের উপর থেকে আশাটা হারানো চলবে না। ঠিক আছে, তো 2-3টে অবজারভেশন আমি বলবো, যেমন ও যেটা বললো যে ওই SSC যেই PYQ পর RRBJ, ঠিক আছে, তোমরা SSC যেই PYQ আমি আগেও বলেছি যে প্র্যাকটিস করতে পারো RRBJ এর জন্য, এটা নোট করলাম। ঠিক আছে, তো এটা তোমরা অবশ্যই করবে কিন্তু। ঠিক আছে, তারা এখন ক্লাস দিচ্ছে। আর ও একটা কথা বললো যে ওই স্বামীজির কথাও বললো
যে আমার নিজের লাইফে মনে হয়েছে যে প্রত্যেক মানুষের জীবনে একবার করে না স্বামীজির প্রবেশ হওয়া দরকার আছে। কারণ যখন ডিফিকাল্ট টাইমস আসে, ঠিক আছে, যখন ডিফিকাল্ট টাইমস আসে তখন এইরকম বেশ কিছু ক্যারেক্টার এবং এরকম বেশ কিছু আদর্শ কিন্তু আমাদের হোল্ড করে রাখে, ধরে রাখে। যে মানে আমি এরকম প্রচুর ছেলে দেখেছি যারা ধরো মানে পরীক্ষা আগে প্রিপারেশন করা শুরু করে, লাফালাফি করে প্রচুর কিছু করে ফেলতে হবে, কিন্তু ওগুলো হয় না। ওইভাবে কোনোদিন তুমি রেজাল্ট গ্রেড করতে পারবে না, ওইভাবে রেজাল্ট কোনোদিন আসবে না। তোমার সিলেকশন ধরো আজকে হচ্ছে, ও এখন বলছে যে 2024 আমার সিলেকশন হচ্ছে, কিন্তু কবে থেকে ধরো পড়াশোনা হচ্ছে, 19 সাল থেকে ধরো পড়াশোনা হচ্ছে, তাহলে 5 বছর সময় লেগেছে, দিয়ে 6 বছরের টাইমে গিয়েও সিলেকশন দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এই জন্য তোমাকে এমন কিছু আইডলকেও তোমার চোখের সামনে রাখতে হবে যে তোমাকে সবসময় গাইড করবে, ঠিক আছে। সেই আইডলটা যদি মানে স্বামীজির মতো লোক হয় বা এরকম কোনো ইয়ে হয়ে থাকে, ক্যারেক্টার হয়ে থাকে যে তোমাকে সবসময় স্ট্রেংথ দেবে, এবার সেই স্ট্রেংথটা তোমার বাবা মাও হতে পারে, ঠিক আছে। যেরকম ভাবে যেরকম ফলে তোমার একজন বাবা হতে পারে, ঠিক আছে, যে না ও করতে পেরেছে আমার পক্ষে পারা সম্ভব, মানে একটা পজিটিভ ফিগার, একটা পজিটিভ ডাইরেকশন যেখান থেকে সবসময় একটা ইনফাইনাইট এনার্জি তোমার কাছে আসবে, ঠিক আছে। যখন কোনো কিছু করার ইচ্ছা থাকবে না তখনও দেখবে তোমার একটা কাজ আপনার সেটা করে দিতে পারে, ঠিক আছে। তো এটাই ছিল আমার বক্তব্য, ঠিক আছে। আর পিউষের যদি কিছু বলার থাকে বলো। আর লাস্ট একটা জিনিস আমি তোমাদের কাছ থেকে পিউষের কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে আমাদের এই ফুল কোর্সটাকে তুমি রিকমেন্ড করবে কিনা বলো, ঠিক আছে। অনেক আমরা এই জিনিসটা মানে আমরা খুব ইয়ে করে তৈরি করেছিলাম, ঠিক আছে, মানে মন্দির তৈরি করেছিলাম যাতে একজন অ্যাটলিস্ট আমাদের পক্ষে যতজন সিলেকশন মানে পরীক্ষা দিয়েছিল তার মধ্যে একজন খুব ভালো পোস্ট পেয়েছে, ঠিক আছে, পিউষ একটা খুব ভালো পোস্ট পেয়েছে, সেটা আমাদের কাছে একটা সাকসেস, ঠিক আছে। শুধু তোমার নয়, এটা আমাদের কাছে আমার একটা রিজাল্টের একটা সাকসেস আছে, ঠিক আছে। তো লাস্ট ফিউ ওয়ার্ক করো, পিউষ যদি কিছু কথা থাকে বলে আমরা শেষ করুন এখানে, ঠিক আছে। পরে আবার দেখা হবে, তুমি অবশ্যই আমাদের সেন্টারে একবার আসবে, ঠিক আছে, তোমাকে ডেকে নেবো, ঠিক আছে, একবার সামনাসামনি তুমি অবশ্যই আসবে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই যাবো। বলার আমি জাস্ট ওই 3-4টা পয়েন্ট বলে দেবো একটু, জাস্ট রিমেম্বারিং এর জন্য। আমার যত ফ্রেন্ডসরা রয়েছে সেখানে, এক নম্বর হচ্ছে পিওআইকিউ প্র্যাকটিস এবং অ্যানালিসিস, যত বোরিংই হোক করতেই হবে। আর 2 নম্বর হচ্ছে বারবার রিভিশন, মিনিমাম 3 থেকে 4 বার রিভিশন। এমনকি অ্যানালিসিস করার পরে আমি যেগুলো আমি অ্যানালিসিস করে নোট করতাম আলাদা খাতায় একটা, সেগুলোকেও আমি রিভিশন করেছি, নট অনলি জাস্ট থিওরি নোটবুক। তো ওই রিভিশনটা খুব ইম্পর্টেন্ট। তো পিওআইকিউ প্র্যাকটিস, অ্যানালিসিস, রিভিশন, স্যারের যে থিওরি ক্লাসের পড়া সেটা পড়ে সেটাকে রিভিশন, 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে মনে রাখতে হবে যে একটা এক্সাম সেন্ট্রিক হলে হবে না, তোমাকে মনে রাখতে হবে যে তুমি অ্যাজ আ ইঞ্জিনিয়ার তুমি ভালো করে প্রিপারেশন করবে এবং যে কোনো এক্সামে তুমি কোয়ালিফাই করতে পারো সেই কনফিডেন্সটা রেখে পড়তে হবে, নট অল ফর অনলি ওয়ান এক্সাম। এবং তাহলেই দেখবে তুমি বাংলা যেমন কথা বলে না, তুমি ইউ জাস্ট শুট ফর দ্য স্টার দেন ইউ উইল রিচ টু দ্য মুন, মানে তোমাকে ভাবতে হবে সেই এক্সট্রিম পয়েন্টে যে তুমি সব এক্সাম কোয়ালিফাই করবে এবং সেই মতো পড়বে, তুমি ভালোভাবে পড়বে। তো সেখানে তুমি যখনই অ্যাপ্রোচ নেবে এবং পড়বে, দেখবে মানে অলরেডি তোমার কোনো না কোনো ভালো ভালো পোস্টে তোমার চাকরি হয়ে যাচ্ছে। পার্টিকুলার একটা এক্সামের জন্য কোনো মোটিভেশন বা প্রেশার, একটা মেন্টালি একটা প্রেশার চলে আসে যেটা আমাকে পেতেই হবে, এই ফিলিংসটা আসবে না। এবং যত বেশি রিক্রুটমেন্ট বেরোবে তত তো স্টুডেন্টদের পক্ষে ভালো। তো সেইটাকেও একটা সুন্দর টার্গেট রেখে করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই নোটে আমরা আমাদের সেশনটা এখানে শেষ করছি। একটা শেষ প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ উনি কি, হ্যাঁ আপনি কি ম্যাথামেটিক্সের এরিথমেটিকটাকে বেশি স্ট্রেস দিয়েছিলেন নাকি অ্যাডভান্স পোর্শনটাকে বেশি স্ট্রেস দিয়েছিলেন? কোন পোর্শনটা ইম্পর্টেন্ট কোন সাবজেক্টে? অঙ্কে। আচ্ছা, অঙ্কে অ্যাডভান্স বলতে অঙ্কের মানে আমি আরেকবার কোশ্চেনটা শুনবো, আরেকবার কোশ্চেনটা যদি প্লিজ বলো। অঙ্কের যে অ্যাডভান্স পোর্শনটা, যেমন পারমুটেশন কম্বিনেশন, যেমন ওর থেকে কোনো কোশ্চেনই আসে না বা আসেনি, সুতরাং ওটা অ্যারিথমেটিক এর মধ্যে যেগুলো মেইনলি যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তুমিও জানো, এটা হচ্ছে ট্রেনের অঙ্ক, স্পিড, ডিস্টেন্স, বোট, ঠিক আছে। এরপরে আসছে যেটা খুব বেশি কোশ্চেন আছে, যেমন ইন্টারেস্টের যে অঙ্কগুলো থাকে, সেটা সিম্পল ইন্টারেস্ট আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, এইটা। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়ার্কের যে একটা কোশ্চেন থাকে, ওয়ার্ক মানে 10 জনে মিলে একটা কাজ করলো, 5 জনে মিলে কতদিনে করবে, এই ধরনের যে ওয়ার্ক এন্ড টাইমের যে টপিকের যে কোশ্চেন গুলো আছে ওইগুলো।
প্লাস তারপরে আসছে যেটা ওই জলের যে একটা থাকে না যে পাইপ অ্যান্ড সিস্টেম, যেটা মানে কল খোলা বা কলের জল খোলা, ওই টপিকটা, এইগুলো খুব ঠিক আছে। আর তার সাথে যে অ্যালজেব্রা যে পার্টটা আছে, অ্যালজেব্রার পার্টে যেগুলো সিম্পলিফিকেশন গুলো থাকে ওগুলোকে একটু প্র্যাকটিস করলে কিন্তু অনেকটা ওটা মানে হ্যাবিচুয়েট হয়ে যায়। আর অ্যাডভান্স বলতে পারমুটেশন কম্বিনেশন বলছে, ওখান থেকে আমি কোনো কোশ্চেন তো পাইনি। আর পারমুটেশন কম্বিনেশন করা আমার মনে হয় না যে ওটা করার কোনো ইম্পর্টেন্স আছে কিনা। তোমার যদি সময় এক্সট্রা থাকে দেন ইউ ক্যান ডু ইট, বাট ওখান থেকে কোশ্চেন আমি দেখিনি। অ্যাডভান্সে ওইগুলো জায়গা দেখা, তবে হ্যাঁ অ্যাডভান্সের মধ্যে একটা টপিক আছে সেটা তোমার করতেই হবে, সেটা হচ্ছে মিন মিডিয়ান মোড, ওটা আবার মাস্ট। তো ওইটা তোমার বুঝতে হবে যে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট নয়। সেগুলো কি করে বুঝবে, ইউআইকিউ প্র্যাকটিস করলেই বুঝতে পেরে যাবে। এইটা তুমি যদি ঠিক মতো আমাদের ক্লাস যদি করো, দেখবে আমাদের ক্লাসে যখন ওই ম্যাথমেটিক্স করানো হয়েছে না, তখনই টপিক ওয়াইজ বলে দেওয়া হচ্ছে যে এইখানে এতগুলো কোশ্চেন এসেছে বা এইটা ইম্পর্টেন্ট, একটা সাজেস্টিভ দিয়ে রয়েছে, পার্ট আছে ওখানে আর বি ব্যাচের মধ্যে দেখে দেওয়া আছে। আর ওখানে তোমাকে এটা মনে রাখতে হবে প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন আছে। মানে তুমি শুধু পারমুটেশন কম্বিনেশন করে গেলে আর বাকিগুলো ভরে গেলে করণ করলে কিন্তু হবে না, কারণ যদি 10খানা অঙ্ক থাকে 10খানা আলাদা টপিক থেকে আসবে। এবার তুমি চাইবে যে যদি তোমার একটা কম্বিনেশন কোনো একটা প্রবলেম তোমার যদি ডিফিকাল্ট হতে হয়, সেটাকে তুমি চাইলে স্কিপও করতে পারো, বা আর ধরো একটা ইজিয়ার মোডে তুমি রেখে দিলে, তার একটা ইজি অপশন তুমি করে দিলে। বা তোমার এটা মাথায় রাখতে হবে যে তোমাকে ওইখানে যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিক থেকে কিন্তু কোশ্চেন আছে। তাহলে কোশ্চেন প্র্যাকটিস করার সময় ইন্ডিভিজুয়াল টপিককে কিন্তু আমাকে প্রিফারেন্স দিতে হবে, ইন্ডিভিজুয়াল টপিককে কিন্তু আমাকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে কিছু কোশ্চেন আসে, কিছু কোশ্চেন কমই আসবে। হ্যাঁ তারপরে ওই একটা সার্কেল দিয়ে ওই গ্রাফ থেকে কোশ্চেন বা একটা সার্কেল দিয়ে সেখান থেকে কোশ্চেন, পাই চার্ট যেটাকে আমরা বলি, ঠিক আছে, তো সেখান থেকে কোশ্চেন কমই আসবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সকলে যারা পার্টিসিপেট করলেন। আর ওয়ান্স এগেইন মেনি কংগ্রাচুলেশনস টু পিয়ুষ। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আজকের দিনটা রাত্রিবেলা এনজয় করো। আমাদের সেশনটা আমরা এখানেই এন্ড করছি। বাই সকলকে, আর মেনি কংগ্রাচুলেশন, ভালো করে সার্ভিস করো আরআরবি জেই। ঠিক আছে, আরো তোমাদের কোনো পরীক্ষা টরীক্ষা থাকে আরো পরীক্ষা টরীক্ষা দাও। ঠিক আছে, নিজের ইচ্ছাটা পূরণ করতে থাকবে। ঠিক আছে, যদি মনে হয় যে আমি এখানে এসে থেমে যাবো তাহলে এখানে থেমে যাও, আর যদি মনে হয় যে এরপর আমি আরো করবো তাহলে আপনি আরো। ঠিক আছে, পাশাপাশি ফ্রি লাইফ, কারণ তুমি এবার যে পরীক্ষায় গেলে সেই পরীক্ষায় তোমার কোয়ালিফিকেশন হয়ে যাবে। কারণ ওই প্রথম যে ব্যারিয়ারটা যখন ক্র্যাক হয়, ফার্স্ট ব্যারিয়ারটা, তারপরে তুমি বুঝতে পেরে যাবে যে এই বাইরের কোশ্চেন হয় না। একবার তুমি যখন তোমার আইডিয়াটা ডেভেলপ হয়ে যাবে যে না এইগুলোই হচ্ছে আমার কোশ্চেন, আর এর বাইরে আমার কোশ্চেন আসবেই না, তখন তোমার কাছে একটা সেই সুপারভিউয়ার ক্যাপাবিলিটি চলে আসবে। তুমি এবার যে পরীক্ষায় দেবে সেই পরীক্ষাতেই তোমার দেখবে সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, রিটেন কোয়ালিফিকেশন হয়ে যাবে, স্টেজ 1 স্টেজ 2 ক্লিয়ার হয়ে যাবে। এইটাই হচ্ছে মানে প্রথম ব্যারিয়ারটা ক্রস করাটাই সবথেকে বেশি ডিফিকাল্ট। ওটাই হচ্ছে তুমি করতে পেরেছো, ভেরি কংগ্রাচুলেশন। এইগুলোই সেশনটা শেষ হবে। থ্যাংক ইউ সকলকে। আপনি যারা পার্টিসিপেট করলে আশা করি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা এখান থেকে পেলে। ঠিক আছে, এবং সেটা তোমরা নিজেদের পড়াশোনার ক্ষেত্রেও ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। ঠিক আছে, নিজেদের পড়াশোনাতেও সেগুলো অ্যাড করবে। আর নিজের যে কোর্স অফ অ্যাকশনটা আছে বা পড়াশোনার যে পদ্ধতিটা আছে সেটাকে বারবার মডিফাই করার চেষ্টা করো। ধরো কোনো একটা ভাবে আমার প্রিপারেশনের সিলেকশন হচ্ছে না, ঠিক আছে, এইভাবে কোনো আমার হচ্ছে না, তাহলে আমাকে অন্যভাবে ট্রাই করতে হবে। এই প্রসেসটা যদি তুমি চেঞ্জ করার মেন্টালিটিতে রাখো, তাহলে দেখবে তোমার ওই ইমপ্রুভমেন্ট হয়। আর ইমপ্রুভমেন্ট হলেই একটা দিন সিলেকশন তোমরা তুমি থাকবে। আশা করি তোমাদের যারা আজকে ক্লাস দেখলে তাদেরকেও এরকম একটা সেশনে আমরা আবার রাখবো, এবং সেখানেও তোমরা তোমাদের বন্ধুদের সাথে এইভাবেই তোমাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা শেয়ার করতে হবে। তো এইভাবে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ সকলকে। বাই।